পুলিশের সাবেক দুই আইজি গ্রেফতার। মোহাম্মদপুরে মুদি দোকানি হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুন ৮ ও নিউ মার্কেটে ব্যবসায়ী খুনের মামলায় শহীদুল হক ৭ দিনের রিমান্ডে। পাল্টাপাল্টি হামলার জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, আহত অন্তত ৪০। এক ছাত্রীর জমির বিবাদ নিয়ে বাধে মারামারি। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গুলশান থেকে গ্রেফতার। অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে হাজি সেলিমকে। আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপে ছিল পোশাক শ্রমিক বায়েজিদ। পুড়িয়ে হত্যার পরদিন নীল পলিথিনে মোড়ানো মরদেহ স্ত্রীর হাতে তুলে দেয় পুলিশ। খুব সুখে সংসার করতেছিলাম, হঠাৎ আমার এই সংসারে এভাবে দুর্ঘটনা ঘটবে সেটা ভাবিনি কোনোদিন। অতীতের সব রেকর্ড ভেঙে 2,11,000 কোটি টাকার উপরে খেলাপি ঋণ, রাজনৈতিক প্রশ্রয়ে লুট হয়েছে ব্যাংকিং খাতে, বলছেন বিশ্লেষকরা। যারা টাকা নিয়ে পালিয়ে গেছে তারা তো আর ফেরত দেবে না টাকা, সুতরাং প্রকৃত খেলাপি ঋণ পরিমাণ কিন্তু আরও বেশি, এবং আমি আশঙ্কা করছি যে এটা 25%, 30%-এর কাছাকাছি চলে যেতে পারে। দখল আর দূষণে সংকুচিত নোয়াখালীর খাল নালা, বন্যার পানি সাগরে মিশতে না পারায় রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। বাতা থাকলে কিছু জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি হয়। সরকারি রেকর্ডে এটা 26 ফুট খাল, এখন এখানে 3 ফুটও তো নাই এই খালটা। নোয়াখালী খালের গোড়া এখানে ক্লোজ করে বেঁধে রাখা হয়েছে, যার কারণে পানি এদিকে না যায়, পানি উত্তর দিকে যায়। আখাউড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সাবেক মেয়র কাজল। চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্মে হয়েছেন শত শত কোটি টাকার মালিক। কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে প্রায় 5 গুণ বেশি পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয়। অপরিকল্পিত প্রকল্পে অর্থের অপচয় মত বিশেষজ্ঞদের। ফ্লাইওভার করতে হলে বা একটা টানেল করতে হলে কি পরিমাণ গাড়ি এখান থেকে চলবে, যে পরিমাণ গাড়ি চলার কথা বা যে পরিমাণ আয়ের কথা সেটি হচ্ছে না। সাময়িক দৃষ্টিতে এখন সেটি লস প্রজেক্ট হিসেবেই থাকবে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুলিশের সাবেক আইজি একেএম শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে তাদের আদালতে তোলা হলে মোহাম্মদপুরে মুদি দোকানি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড দেন আদালত। আর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া হাজারীবাগ থানার অপহরণ মামলায়ও আরেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার অভিযোগে এবার গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক। এদের একজন একেএম শহীদুল হক, অন্যজন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার রাতে তাদের দুজনকেই রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। এর কিছুক্ষণ পর ডিএমপি থেকে খুদে বার্তায় তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, শহীদুল হককে রাজধানীর উত্তরার 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছিলেন সেনা হেফাজতে। তার বিরুদ্ধেও হত্যা মামলা হয়। তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। মধ্যরাতে তাদের দুজনকেই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। শহীদুল হক 2014 সালের 31 ডিসেম্বর আইজিপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দায়িত্ব পালন করেন 2018 সালের 31 জানুয়ারি পর্যন্ত। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 2022 সালের 30 সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব নেন। পরের বছর মেয়াদ শেষ হলেও আবারও তাকে 1.5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি র্যাবের মহাপরিচালকও ছিলেন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পাল্টাপাল্টি হামলার জেরে রাতভর সংঘর্ষে জড়ালো বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীরা। এতে আহত হয়েছে অন্তত 80 জন।
ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাস। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে এক ছাত্রীর জমির বিবাদ নিয়ে ঘটনার সূত্রপাত। রাতভর এভাবেই চলে বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ। ঘটনার সূত্রপাত সোমবার। চাচির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পরিবারের। চাচির পক্ষে কথা বলতে যাওয়ায় বিএম কলেজের কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে সেদিনই। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় মারধর করা হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এরই জেরে বাধে দুপক্ষের সংঘর্ষ। বরিশাল বিশ্ববিদ্যালয় ওরা ফার্স্টে এসে আমাদেরকে হামলা করছে। ওদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ব্যক্তিগত ব্যাপার, সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেয় না। তারপরে তারা যেভাবে অশিক্ষিতর মতো আসলো, এসে আমাদের ঘুমন্ত ছাত্রদের উপরে আঘাত করলো। ওদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার জন্য সুষ্ঠু সমাধানের একটা ব্যবস্থা আছে, কিন্তু ওরা করছে কি, ওরা শহর থেকে গাড়ি ভরিয়া ট্রাক ভরে ইট নিয়ে খোয়া নিয়ে আসছে আমাদের উপরে হামলা করতে। বিএম কলেজের সবাই না, কিছু চাঁদাবাজরা, সন্ত্রাসীরা আমাদের সামনে গায়ে মারছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বাসসহ ভাঙচুর করে এবং 30 জনের মতন আহত করে। সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের অন্তত 80 জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। ভোর রাতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট যে সংঘর্ষটি হয়েছে, এটা অবশ্যই অপ্রত্যাশিত, আমরা কখনো কামনা করি নাই। আমাদের ছেলেরা আহত হয়েছে, অনেক ভীষণভাবে আহত হয়েছে, অনেকটাই শান্ত, অনেকটাই। আমরা আছি যে এটা আরও এখানে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছে। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাস। জোরদার আছে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাব 1। এর আগে মঙ্গলবার রাত 10টার দিকে দিলীপ কুমার আগরওয়ালাকে গুলশানের অফিসটি ঘিরে রাখে র্যাব সদস্যরা। এরপর ওই অফিসে অভিযান শুরু করেন তারা। পরে রাত 1:50-এর দিকে দিলীপ কুমারকে গুলশানের অফিস থেকে বের করে নিয়ে যায় র্যাব। মঙ্গলবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান জানান, রাজধানী সহ বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাঁচের টুকরো বিক্রি করার অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। স্বর্ণ, হীরা চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা 7 আসনের সাবেক সংসদ হাজী সেলিম। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার রাত 11:15টায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, অসুস্থ হাজী সেলিমকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ডিবি সদস্যরা তাকে ঢাকা মেডিকেলের নতুন ভবনে কাঁধে করে নিয়ে আসে। আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় এর আগে সোমবার তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, জাল টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ হয়েছে। মঙ্গলবার রাতে বায়াজিদের আমিন কলোনির বেশ কয়েকটি বাড়িতে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি আলামিনের ঘরে টয়লেটের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে দেশীয় অস্ত্র, জাল টাকা ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। পরে নগরীর বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে নামে যৌথ বাহিনী। ঢালো ঢালো সব ঢালো। এই এলাকার তুলনামূলক অন্ধকারচ্ছন্ন এবং যারই সুযোগটা কাজে লাগিয়ে এখানে গড়ে উঠেছে বেশ কিছু বস্তি এলাকা এবং এখানে বেশিরভাগ মানুষই এই মাদকদ্রব্য সেবন এবং ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত। আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপে ছিল বায়াজিদ বোস্তামি নামে এক শ্রমিকের মরদেহ। 7 মাসের সন্তান নিয়ে এখন দিশেহারা বায়াজিদের স্ত্রী। সন্তানের মুখে খাবারও দিতে পারছেন না। কি করে কাটছে ওই পরিবারটির দিন? 5 আগস্ট বিজয় মিছিলের দিন গুলি করে হত্যার পর ভ্যানে লাশের স্তূপ নিয়ে যায় পুলিশ। থানার সামনে নিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশগুলো।
ওই লাশগুলোর একটি ২৬ বছর বয়সী পোশাক শ্রমিক বাইজিদ বোস্তামির। কাজের পাশাপাশি লেখাপড়াও করছিল সে। হত্যার পরদিন বাইজিদের স্ত্রী রিনাকে ফোন করে পুলিশ। থানায় যাওয়ার পর তাদের হাতে তুলে দেয়া হয় নীল পলিথিনে মোড়ানো বাইজিদের পোড়া লাশ। খুব সুখে সংসার করতেছিলাম, হঠাৎ আমার এই সংসারে এভাবে দুর্ঘটনা ঘটবে সেটা ভাবিনি কোনোদিন। তাকে গাড়িতে ঢুকাইয়া মাইরা আগুন দিয়ে পুরায় খালি তার হাড় কিনে আমাদের দিছে। ৭ আগস্ট মরদেহ দাফন করা হয় বাইজিদের বাড়ি নওগাঁয়। তারপরই সন্তান সহ বের করে দেয়া হয় রিনাকে। সাথে টাকা যা ছিল তাও রেখে দেয় শ্বশুরবাড়ির লোকজন। ফিরে এসে এখন সে বোনের বাসায় কাজ খুঁজছেন, না হয় না খেয়ে মরবে আদরের সন্তান। যে দিনকে ওর লাশ নিয়ে গেছি ওই দিনকে ওই যে ফ্যাক্টরিতে চাকরি করতো সেই জায়গায় 50,000 টাকা উঠছিল যাতায়াত ভাড়া বাদ দিয়ে হারে, সেই টাকাটা সহ আমার শাশুড়ির কাছে। তারা বলে যে দিতে পারবো না, তুমি কামাই করছো এতদিন কি করছো, এগুলো টাকা তো সব আমার শাশুড়ির কাছেই দিছি, সেটা এখন অস্বীকার করে। খুব কষ্ট, আমার বাবা অসুস্থ, বাঁচে না, আমি বড় বোন কি করবো, এখন আমার বাসায় আনছি, আয়না তারা খাওয়াইতেছি, এখন আমার বোন 4 কিনে দিব, তাও 4 কিনে আয়না পাওয়া যাইতেছে না। আমার ছেলে আছে 7 মাসের একটা, সে দুধ খাওয়ার মতো আমার সামর্থ্য নাই, আমি এর কাছে চাই হাত পেতে আমার সন্তানকে আমি খাওয়াচ্ছি। 2 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল রিনা বাইজিদ। স্বামীকে অন্যায়ভাবে হত্যার বিচার চান রিনা, তবে এখনো জানেন না মামলা কিভাবে করবেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ। আশঙ্কাজনক হারে বেড়েছে খেলাপি ঋণ। অতীতের সব রেকর্ড ভেঙে ব্যাংকিং খাতে এখন মোট খেলাপি 2,11,000 কোটি টাকার উপরে, যা এযাবৎকালে সর্বোচ্চ। 6 মাসেই বেড়েছে 66,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রশ্রয়ে ব্যাংকিং খাত লুট হয়েছে। ইচ্ছাকৃত খেলাপিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এর থেকে বেরিয়ে আসা সম্ভব নয় বলেও মনে করেন তারা। রাজনৈতিক ছত্রছায়ায় গত 1.5 দশকে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছেন প্রভাবশালীরা, যার কারণে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে এখন মোট খেলাপি 2,11,391 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 12.5% বেশি। শেষ 6 মাসেই খেলাপি বেড়েছে 66,000 কোটি টাকার উপরে। যদিও প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা যে সরকারি হিসেবে যে খেলাপি ঋণের পরিমাণ বলি, অ্যাকচুয়াল খেলাপি ঋণ কিন্তু IMF-ও বলেছে তার দ্বিগুণেরও বেশি। এবং এটা তো হলো একটা ঘটনা, প্লাস হচ্ছে এই মুহূর্তে যে ব্যাংকিং খাতের বিভিন্ন যারা টাকা নিয়ে পালিয়ে গেছে তারা তো আর ফেরত দেবে না টাকা। সুতরাং প্রকৃত খেলাপি ঋণ পরিমাণ কিন্তু আরও বেশি, এবং আমরা আশঙ্কা করছি যে এটা 25%, 30%-এর কাছাকাছি চলে যেতে পারে। গত 15 বছরে ক্রমান্বয়ে দেখেছি যে ব্যাংকিং খাতের একটা দুরবস্থা সৃষ্টি হয়েছে। ব্যাংকিং খাতের শৃঙ্খলার চরম একটা অবনতি হয়েছে এবং সুশাসনের অভাবের কারণে। এবং এটার একটা চিত্র, এটার বহিঃপ্রকাশটা হচ্ছে যে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণে। মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। খেলাপি 1,02,483 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 32%। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি 99,921 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, খেলাপিরাই নিয়ন্ত্রণ করেছে ব্যাংকিং খাত। যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, যে ঋণ নিলাম আর ফেরত দিব না, না দিলে কিছু এসে যায় না, তো একটা বিচারহীনতার যে সংস্কৃতি যেটা হয়েছে সেটা তো ঋণ এই ধরনের আর্থিক খাতগুলোতেও হয়েছে। জবাবহীনতার একটা সংস্কৃতি এবং এই যে রাজনৈতিক প্রভাব, রাজনীতি অর্থনীতি একাকার হয়ে যাওয়া, এইটার দুষ্টচক্রের মধ্যে পড়ে ব্যাংকিং খাত একটা বলির শিকার হয়েছে। ব্যাংকিং খাত তো একেবারে যেটাকে বলা হয় যে ফোকলা করে দেওয়া, ফোকরা একেবারে ক্ষত বিক্ষত করে দেওয়া, সে জায়গাটা করে গেছে। এবং এতে ঘটনাটা কি হয়েছে, এই যে বিশাল একটা খেলাফি ঋণের পরিমাণ বেড়েছে এবং খেলাফি ঋণের অনেকে যারা বড় বড় খেলাফি ঋণের যারা হোতা, যারা নানাভাবে প্রভাব বিস্তার করে রিশিডিউল করেছে, তারাই দেখা গেছে একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তারাই ঠিক করেছে ব্যাংকিং খাত কিভাবে চলবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্ত অনুযায়ী 2026 সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি 10%-এর নিচে আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের 5%-এ নামিয়ে আনতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বন্যার পানি কমতে থাকলেও কমছে না মানুষের দুর্ভোগ, ছড়িয়েছে রোগবালাই, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন।
কুমিল্লায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। ধীর গতিতে নামছে বন্যার পানি। এর মধ্যে বুড়িচংয়ে বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের জল। বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। লক্ষ্মীপুরে ধীর গতিতে নামছে বন্যার পানি। 5 উপজেলায় 10 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে পারেনি বেশিরভাগ পরিবার। নোয়াখালীর 7 উপজেলা এখনও জলমগ্ন। 2.5 লাখ মানুষ অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। ফেনীতে বানের জলে ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। বন্যার দুর্গম অবস্থায় আমরা যারা এখন আছি অজপাড়া গায়ে, আমাদের তো খুব চরম অবস্থায় আমরা বসবাস করতেছি। আর যেভাবে দ্রুত গতিতে পানি নামার কথা সেভাবে তো নামতেছে না। খালের মধ্যে যে গাছগাছাড়া পড়ছে, ওই গাছগাছাড়াতে মানে ফেনা ময়লা সব ভর্তি হয়ে রয়েছে, জাম হয়ে রয়েছে। হাট বাজারে যাইতে পারে না, তারপরে সবাই এখন ঘরবন্দি অবস্থায় আছে। আর অনেক মানুষের রান্না বাড়ি করতে পারে না, মানে পাকঘরের মধ্যে পানি টানি উঠে গেছে। টান দিয়ে কি করবো আমরা? আমাদের টানের দরকার নেই, আমাদের তো দরকার হলো পানি যাওয়ার। আমাদের প্রয়োজন হলো পানিটা যাওয়ার, পানি গেলে আমরা বাঁচবো। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো। লক্ষ্মীপুরে যেতে চাই, আমার সহকর্মী আনিস কবি সেখানে রয়েছেন। আনিস, বন্যার সবশেষ পরিস্থিতি জানাবেন সেখানকার, এবং কোন এলাকায় এখন দুর্ভোগ সব থেকে বেশি? আসলে দুর্ভোগ বলতে লক্ষ্মীপুর জেলার যে 5টি উপজেলা রয়েছে, 58টি ইউনিয়ন রয়েছে, সবগুলো এখন কিন্তু পানিবন্দী অবস্থা রয়েছে। যার কারণে আমি যদি একটু আপনার এখনো বাসা বাড়িগুলো মানুষের দেখানোর চেষ্টা করি যে মানুষ যে কত দুর্ভোগ রয়েছেন। এখনো আমি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন রয়েছে, সেখানে এখন আমার কোমর পর্যন্ত পানি রয়েছে। ঘরের ভিতরে এখন অনেকের হাঁটু পর্যন্ত পানি রয়েছে। যার কারণে মানুষের কিন্তু দুর্ভোগ কোথাও শেষ নেই। এই যে মানুষের যে কবে নাগাদ তারা বাসা বাড়িতে ফিরবেন আশ্রয় কেন্দ্র থেকে, সেটিও কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত। কারণ হচ্ছে যে পানির যে ধীর গতি নামছে, এই ধীর গতির কারণে পানিটা কিন্তু একবারই খুব ধীর গতির নামার কারণে কিন্তু মানুষের কিন্তু একদম আতঙ্কিত রয়েছেন। আর পানিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার কারণে মানুষের রোগ বালাই বাড়তেছেন এবং মানুষের যে বিশুদ্ধ পানি সংকট সেটিও কিন্তু দেখা দিয়েছেন। এবং এদিকে বিশুদ্ধ পানি সংকট দেখা দেওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত দুর্গম যে এলাকাগুলো রয়েছে তার সড়কগুলো কিন্তু এখন পর্যন্ত ডুবে রয়েছে। যার কারণে দুর্গম এলাকাও পানি যেতে পারতেছে না এবং দুর্গম পানি বিশুদ্ধ পানি ব্যবহার করা যাচ্ছে না। আমি যদি একটা ঘর দেখানোর চেষ্টা করি আপনাকে, যে ঘরের ভিতরে এখন পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি রয়েছে, যে হাঁটু পর্যন্ত পানি তারা কিন্তু এখনো কিন্তু বাসা বাড়িতে নেই। যার কারণে মানুষের এখন পর্যন্ত আতঙ্কিত রয়েছে, কারণ পানিগুলো কিন্তু এখনো নামা যাচ্ছে না। যার কারণে মানুষ কিন্তু এখনো ঘরে ফিরতে পারছে না। এরকম কিন্তু এখন পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় যে যতগুলো ইউনিয়ন রয়েছে, 58টি ইউনিয়ন রয়েছে, সেই 58টি ইউনিয়নে কিন্তু একই অবস্থা। এই কারণে যে যত দ্রুত সম্ভব যে খালে যে বাঁধগুলো রয়েছে এবং খালে এগুলো যদি নিষ্কাশন করে দেওয়া হয় তাহলে কিন্তু দ্রুত এই পানিগুলো নেমে যাবে এবং মানুষের দুর্ভোগটা কমে যাবে। না হয় কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু দিন দিন বাড়তে থাকবে এবং মানুষের কিন্তু এক ধরনের যে বর্তমানে তারা আজকে প্রায় 20 দিনের মতো কিন্তু পানিবন্দী রয়েছে। যার কারণে মানুষের কিন্তু এক ধরনের স্বস্তি এসেছেন যে তারা তাদের কর্মজীবন যেটি রয়েছে সেদিকে মানুষের কিন্তু তারা ঘরে ফিরতে পারছেন না। যার কারণে মানুষের কর্মহীনতা হয়ে পড়ছেন। মানুষ বলছে যে দ্রুত পানিগুলো যেন নেমে গেলে তারা তাদের কর্মহীন এবং স্বাভাবিক জীবনযাপনে তারা ফিরতে পারবেন। লক্ষ্মীপুর জেলায় বর্তমানে জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে গতকালকে যেটি আশ্বস্ত করেছেন যে বর্তমানে যে যারা এখানে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন এবং অন্যান্য যে স্থানীয় ইউপি সদস্য রয়েছেন তাদেরকে সমন্বয় করে তিনি এই খালগুলো নিষ্কাশন করার কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো নিষ্কাশনের বিষয়ে এখন কিন্তু কোথাও কাজ করার মতো কোনো কিছু দেখা যাচ্ছে না। যদি এটি দ্রুত সম্ভব না হয় তাহলে কিন্তু বুঝতেই পারছি। আনিস, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে বন্যার পানি রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। স্থানীয়দের মতে জেলার গুরুত্বপূর্ণ খালগুলো দখল দূষণে সংকুচিত হওয়ায় বানের জল মিশতে পারছে না সাগরে। এদিকে চরবাসীর দুর্ভোগের কথা ভেবে গুরুত্বপূর্ণ বাঁধও কাটতে পারছেন না প্রশাসন। ফলে উন্নতি নেই জলবন্দী অবস্থার। নোয়াখালীর মাইজদি শহর কদিন আগেও হাঁটু পানি দখলে ছিল গোটা এলাকা। সব নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও সেই তুলনায় পানি নামেনি শহর থেকে। খুবই ধীর গতিতে নামছে বানের জল। স্থানীয়রা বলছেন দখল দূষণে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এই অবস্থা। বিশেষত চৌমোহনী খাল দিন দিন সংকুচিত হয়ে আসছে। একই অবস্থা জেলার ছাগলমারা সহ বাকি খালেরও। অথচ এসব খাল হয়ে পানি মেশার কথা বঙ্গোপসাগরে। ওই যে নোয়াখালী খালের গোড়া এখানে ক্লোজ করে বেঁধে রাখা হয়েছে, যার কারণে পানি এদিকে না যায়, পানি উত্তর দিকে যায়। যার কারণে পানি আসলে আসার পরে পানি এটা এখনো এখানে এটা হয়ে গেছে
ড্যাম হয়ে গেছে, সুতরাং এই পানিগুলো এখন কিন্তু নামতেছে না। কিন্তু যেভাবে নামে ওইভাবে নামলে তো আর পানি 20 দিন না, 1 মাসও নামে না, কারণ এত স্লো 1 ইঞ্চি করে নামে। আস্তে আস্তে পানিটা বদ্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন আমার পিছনে দেখেন একটা খাল, এটাকে খাল বলবে, এখান দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে, সাইকেল চালানো যাবে। সরকারি রেকর্ডে এটা 26 ফুট খাল, এখন এখানে 3 ফুটও তো নাই। এই খালটা পানিটা নামবো কিভাবে? শহর থেকে দ্রুত পানি নিষ্কাশনে চর আলগি খালের উপর নির্মিত বাঁধ কাটার উদ্যোগ নেয় প্রশাসন, কিন্তু রুখে দাঁড়ায় স্থানীয়রা। তাদের দাবি বাঁধ কাটলে ক্ষতিগ্রস্ত হবে চরের মানুষ। যদি এই বাঁধটা ছাড়ে দেওয়া চর এলাই এবং চর মন্ডলিয়া, গুল্লাখালি, চর বালুয়া, এগুলো সব বিলীন হয়ে যাবে। মনে করেন না হাজার হাজার বাড়িঘর আমাদের চলে যাব। ওই জন্যে আমরা 3টা ইউনিয়নে এফার্ট করি। এফার্টের লোকজন সব সময় এখানে যে কোনো মুহূর্তে আমাদের যদি বাঁধের উপর কেউ হাত দিতে আসে, আমরা সবাই এটারে প্রতিরোধ করি। বাঁধ না কেটে বিকল্প উপায়ে পানি নিষ্কাশনের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এক পক্ষ চাচ্ছে বাঁধটা কেটে ফেলার জন্য, আরেক পক্ষ চাচ্ছে বাঁধটা যাতে থাকে। কিন্তু আমাদের অবজারভেশনে যেটা আমরা দেখতেছি, আসলে এই বাঁধটা কাটলে আপ স্ট্রিমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হবে এবং এই বাঁধটা থাকলে কিছু জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি হয়। পরবর্তীতে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক মহোদয় বাঁধটি না কেটে আশেপাশে যে রাস্তা আছে সেই রাস্তাগুলোকে কেটে যাতে পানির প্রেসার কমানো হয় তার জন্য সিদ্ধান্ত প্রদান করেন। এবারে বন্যায় পানিবন্দী হয় জেলার প্রায় 21 লাখ মানুষ। এখনও বেশিরভাগ জায়গা জলমগ্ন থাকায় দুর্ভোগ কমেনি স্থানীয়দের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কেনাকাটায় অবিশ্বাস্য অনিয়ম আর হরিলুট চলছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। ভুয়া ভাউচার দিয়ে 1 বছরে লোপাট হয়েছে প্রায় 18 কোটি টাকা। অডিট প্রতিবেদনে এই লুটপাট ও সম্পৃক্ত সিন্ডিকেটের সদস্যদের নামে উঠে এসেছে। দুর্নীতির হোতা স্টোর কিপার সুলেমান আহমেদ এখনও বহাল তবিয়তে চাকরি করছেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে 2022-23 অর্থ বছরে 3720টি সিল তৈরি করা হয়েছে 11.5 লাখ টাকায়। 40 টাকার প্রতিটি সিলের মূল্য ধরা হয়েছে 309 টাকা করে। একইভাবে প্যাথোলজি বিভাগের যন্ত্রপাতির জন্য ক্রয় করা হয়েছে 4.5 কোটি টাকার রাসায়নিক দ্রব্য, অথচ মেশিনটি দীর্ঘদিন ধরে অচল। মেশিনটা করোনার শেষের দিকে মানে 22 সালে 3-4 মাস আমরা এই মেশিনটা ব্যবহার করছি। এরপরে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা বন্ধ করা হয়, বা নতুন মেশিন কেনা হয়, ওই নতুন মেশিন দিয়ে আমরা কাজ করি। 23 সালে এই মেশিন দিয়ে আর কাজ করা হয় না, নতুন মেশিন, ছোট মেশিন দেওয়া হয়েছে, সেমি অটো মেশিন দেওয়া হয়েছে, এগুলি দিয়ে কাজ করি। এভাবে এক অর্থ বছরে হাসপাতালে ভুতুরে কেনাকাটা সহ 32টি খাতে 18 কোটি টাকা গরমিলের তথ্য মিলেছে অডিটে। প্রতিবেদনে অনিয়মের বরপুত্র হিসেবে হাসপাতালের স্টোর কিপার সুলেমান আহমদ, হিসাবরক্ষক মোহাম্মদ সমীরুল ইসলাম ও সাবেক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনিসুর রহমান জড়িত বলে উল্লেখ করা হয়েছে। স্টোর কিপার সুলেমান 6 বার বদলি হওয়ার পরও ডাক্তার তার গডফাদার ডাক্তার আনিসুর রহমানের সার্বিক সহযোগিতায় সে বারবার সুনামগঞ্জ সদর হাসপাতালে এসে সে যোগ দিচ্ছে। এই দুর্নীতিতে জড়িত ফেসগুলো সেগুলো আসলে মিডিয়ার কাছেও বেশ পরিচিত, কারণ ওনাদের নামে অনেকগুলো রিপোর্টই হয়েছে। সুলেমানের বিরুদ্ধে তদন্ত করার জন্যই আমরা স্মারকলিপিটা দিয়েছি। সেই সাথে এই যে 18 কোটি টাকার যে একটা হেরফের আমরা দেখতে পেয়েছি, সেটার জন্য সুষ্ঠু তদন্ত হয়, এটা নিয়ে আসলে মূলত স্মারকলিপিটা। নানান কেলেঙ্কারির পর আগস্টের শেষে সুলেমানকে হাসপাতাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করলেও রয়ে গেছেন হিসাবরক্ষক সমীরুল। বদলির পরও হাসপাতালে গিয়ে দুজনকে পাওয়া যায় পাশাপাশি চেয়ারে। সিল স্ট্যাম্প তো সব ক্ষেত্রেই প্রযোজ্য, এটা তো লাগতেই পারে। এটা তো অফিসিয়াল নথিপত্র আছে। আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে সব মিথ্যা, সব উদ্দেশ্যপ্রণোদিত। আমরা কাজ হইলো অফিসের আদেশের পালন করা, অফিসারা বদলির আদেশ করলে যাইব, আর ক্যান্সেল করলে তারপর থাকতে হইব। অভিযুক্ত সাবেক উপপরিচালক বর্তমান সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্বে আছেন। অডিট রিপোর্টকে অগ্রাহ্য করে উল্টো তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তার। অডিট আপত্তিগুলো নিয়ে যদি হয় আমি এটার আইনের আশ্রয় নিব, এটা নিচ্ছি আমি অলরেডি। জেলার 26 লাখ মানুষের শেষ চিকিৎসাস্থল 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। প্রভাব খাটিয়ে এবং হাসপাতালের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজেশে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে সুলেমান সিন্ডিকেটের বিরুদ্ধে। এই চক্রের কাছে জিম্মি হাওড়াঞ্চলের গরিব মানুষ। জড়িতদের আইনের আওতায় এনে প্রত্যন্ত অঞ্চল থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি সুনামগঞ্জবাসীর। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। জিপিএইচ কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড।
10,500 কোটি টাকায় চট্টগ্রামে নির্মিত কর্ণফুলী টানেলের দিনে আয় 8 লাখ টাকা, কিন্তু পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় 37 লাখ টাকা। সম্ভাব্যতা যাচাইয়ের সময় দিনে 28,000 গাড়ি চলবে বলে বলা হলেও বাস্তবে চলছে 2,500। গত সরকারের সময় ঢাক ঢোল পিটিয়ে চালু করা টানেলটি অপরিকল্পিত এবং অর্থের অপচয় বলছেন বিশেষজ্ঞরা। জাকজমক আর ধুমধাম করে 2023 সালের 28 অক্টোবর উদ্বোধন হয় কর্ণফুলীর তলদেশে নির্মিত এই টানেল। পরদিন থেকে শুরু হয় যান চলাচল। তৎকালীন সরকার পক্ষ থেকে বলা হচ্ছিল চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন গড়ে তুলতেই 10,500 কোটি টাকার এই মেগা প্রকল্প। এটি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। তবে সম্ভাব্যতা যাচাইয়ের সময় যে পরিমাণ গাড়ি চলাচলের কথা বলা হয়েছিল তার অর্ধেকও চলছে না। তৎকালীন সরকারের সময় কেউ মুখ না খুললেও গত 5 আগস্ট পট পরিবর্তনের পর বেরিয়ে আসছে অসঙ্গতি। চলতি মাসের 5 আগস্ট থেকে পরবর্তী 26 দিনের পরিসংখ্যানে দেখা যায় টানেল দিয়ে যানবাহন চলাচল করেছে মোট 66,565টি। টোল আদায় হয়েছে 2,09,22,300 টাকা, অর্থাৎ দিনে গাড়ি চলছে 2,500-এর মতো, গড়ে টোল আদায় হচ্ছে 8 লাখ টাকা। অথচ টানেল রক্ষণাবেক্ষণে দৈনিক ব্যয় 37 লাখ টাকা। প্রকল্পটি অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা। ফিজিবিলিটি স্টাডি করি যে আসলে কি পরিমাণ গাড়ি, একটি ফ্লাইওভার করতে হলে বা একটি টানেল করতে হলে কি পরিমাণ গাড়ি এখান থেকে চলবে, যে পরিমাণ গাড়ি চলার কথা বা যে পরিমাণ আয়ের কথা সেটি হচ্ছে না। সাময়িক দৃষ্টিতে এখন সেটি লস প্রজেক্ট হিসেবেই থাকবে। টানেল পরিচালনায় দিনে 25 লাখ টাকা থেকে 29 লাখ টাকা ভর্তুকি দিচ্ছে সেতু বিভাগ। প্রকল্পকে বাস্তবায়নযোগ্য হিসেবে দেখানোর জন্য ফরমায়েশি প্রাক্কলন করা হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। টানেল তো শুধু করলে হবে না, টানেলের রক্ষণাবেক্ষণ এগুলো অনেক কস্টলি। যেহেতু পরিকল্পনা নেই, আমার পরিকল্পনাই নাই যে আমার দেশটাকে আমি কিভাবে গড়ে তুলব, আমার ভিশনটা কি, আমার ফিলোসফিটা কি, সেটাই তো নাই। কর্ণফুলীর দুই পারে যোগাযোগের চেয়ে এই টানেল এখন পর্যটন কেন্দ্র হিসেবেই বেশি ব্যবহৃত হচ্ছে। আসলে এত টাকা ইনভেস্ট করে এখানে করছে সেটার জন্য আমার মনে হয় না এটা করার দরকার ছিল। আমাদের গরিব এলাকায় এরকম হওয়ার কারণে গরিব মানুষের উপর ঋণটা চাপিয়ে দেওয়া হয়েছে। যারা করছে তাদের জন্য লাভের পজর ছিল, তারা এখান থেকে লুট করে একটা অংশ নিয়ে চলে গেছে, আমাদের এই জাতির 18 কোটি লোকের উপরে ঋণের বোঝাটা দিয়ে গেছে। আপনি শহর থেকে এসে টানেলটা পার হয়ে আপনি গ্রামে ঢুকতেছেন, কে আসবে এদিকে? আপনি বলেন, এদিকে কোনো একটা ওয়ে নাই, কোনো একটা রোড নাই, একটা কক্সবাজার রোড নাই, এগুলো কিচ্ছু করে নাই। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বরগুনার আমতলীতে খেতে জমে থাকা পানি নিষ্কাশন করতে কেটে ফেলা হয়েছে পাকা সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী কয়েক ইউনিয়নের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, বাঁধটিতে বারবার স্লুইস গেট নির্মাণের আবেদন করেও ফল পাননি তারা, তাই কৃষি বাঁচাতে এমন পদক্ষেপ। পাকা সড়ক কেটে সাঁকো দিয়ে চলছে যাতায়াত, এতে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার বাসিন্দা। আমতলীর গাজীপুর গ্রামে জিনবুনিয়া খালের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে ফেলেছে স্থানীয়রা, সাথে বাঁধের ওপরে 30 বছরের পুরনো পাকা সড়কও কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি, স্লুইজ গেট না থাকায় কৃষি জমিতে জমে থাকা বৃষ্টির পানি বের হতে পারে না। চাষের উপযুক্ত জমি নিয়ে বিপাকে কৃষক। উপায় না পেয়ে বাড়ির ছাদে আমনের বীজতলা করেছেন অনেকে। দাবি, বারবার আবেদনের পরও বাঁধে স্লুইজ গেট নির্মাণে পদক্ষেপ নেয়নি প্রশাসন। এই খালের পাশ দিয়েই 400 ফুট অথবা 500 ফুট দূরে যাইয়া যে সুইচ গেটটা আছে, ওই সুইচ গেটটা আমরা বারবার অনুরোধ করছি, ওই সুইচ গেটটা সরকার খুলে দেব, নাহলে আমাদের একটা সুইচ গেট করে দেব। হাজার হাজার মানুষ পানিবন্দী, সাধারণ কৃষকরা, তাদের আর যাওয়ার জায়গা নাই। একাধিকবার আমরা বীজ করছি, সেটা নাই, পানিতে প্লাবিত হয়ে গেছে। এমনকি বাড়ির ছাদে আমরা বীজ করেছি, কিন্তু বীজটা যে বপন করবো এরকমের কোনো জায়গা আমাদের নাই। এই ভাদ্র মাসে যদি আমরা এই ধান ফালে নষ্ট হয়ে গেছে, তারপর জমি আমরা চাষ করতে পারি না। এই জন্য আমরা প্যাডের দায় থেকে আমরা জনগণের এই রাস্তা কাটছি। 15 থেকে 20 বছর ধরে আমরা এই ঘাট জায়গায় দিয়া আমরা একটা সলি চাইতে আছি, কিন্তু বারবার আমরা আবেদন করি। 2-1 দিনের মধ্যে সড়ক মেরামত করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। পানি নিষ্কাশনে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমরা খুব দ্রুতই চেষ্টা করছি, ওখানে যদি স্লুইজ হয় তাহলে একই সাথে কৃষিটাও রক্ষা পাবে এবং রাস্তাটাও আবার সঠিকভাবে করা যাবে। রাস্তাটা একেবারে হয়তো 2-1 দিনের মধ্যেই আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য রোডসের সাথে কথা হয়েছে।
এদিকে প্রায় ৩৫ বছর আগে জিনবুনিয়া খালে ফ্লাশিং স্লুইস গেট নির্মাণ করে স্থানীয় সরকার, সেটিও ভরাট করে বাড়িঘর নির্মাণ করেছে স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ভোলায় অতি জোয়ার ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ধানের রোপণকৃত চারা ও বীজতলা। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। ব্যাংক, এনজিও থেকে সুদে ঋণ নিয়ে আমন চাষাবাদ শুরু করেন। কয়েকদিনের অতি জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে খেতে বীজতলা ভেসে গেছে। ঋণ পরিশোধ নিয়ে চিন্তিত তারা। কৃষি বিভাগের শঙ্কা, এবছর ২০,০০০ হেক্টর জমি আমন চাষে অনাবাদি থাকতে পারে। ভোলায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধানের রোপণকৃত চারা এবং বীজতলা। খেতে এখন শুধুই পানি আর পানি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০,৪৩০ হেক্টর জমির আমনের ক্ষেত। বীজতলা সব পানির সাথে মিশিয়ে গেছে, একেবারে টোটাল আমি একটা বীজও লাগাইতে পারবো না। জ্বালান ধান সব নষ্ট হয়ে গেছে, এখন এবছর আমার চলাফেরা করতে খুবই কষ্ট হবে। পানি কমে গেলেও নতুন করে আমনের চারা আর রোপণ করতে পারবেন না কৃষকেরা, কারণ অতি জোয়ার এবং বৃষ্টিতে জেলায় ৩,৪৩১ হেক্টর জমির বীজতলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা জানিয়েছেন বিভিন্ন ব্যাংক, এনজিও এবং স্থানীয়দের থেকে ঋণ নিয়ে এবছর আমন চাষে ঝুঁকেছিলেন তারা। সমিতির থেকে ৫০,০০০ টাকা ঋণ নিছি, মানুষের থেকে দেনা বানা করিয়া করছি। এমন জোয়ারিয়া পানি, এমন বৃষ্টির পানি, চারা আমার সব নষ্ট হয়ে গেছে। সরকার যদি কোনো সহযোগিতা করতো তাই আমরা হিরিয়া ঘুরিয়া দাঁড়াই থাকতাম, নাইলে আমাদের দেশ ছেড়ে ফলাইতে হইব। কোনো জায়গায় চারা না পাইলে আমার এই ক্ষেত পুরা অচল থাকবো। অচল থাকার পরে আমি কিভাবে সংসার কিভাবে চালাবো? আমনের রোপণ করা ক্ষেত এবং বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই মৌসুমে প্রায় ১৯,৫২৫ হেক্টর জমি অনাবাদি থাকতে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। কিন্তু জমি যাতে খালি না থাকে সেজন্য অন্য জেলা থেকে আমনের চারা এবং অন্য জাতের আমন ধান চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমাদের ১৯,৫২৫ হেক্টর জমি অনাবাদি থাকার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে উক্ত জমির জন্য চারা সহায়তা এবং বীজ সহায়তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি প্রেরণ করেছি। আমরা আশা করছি বীজ অথবা চারা পেলে আমাদের এই জমিগুলো অনাবাদি থাকবে না। ৬৪,০০০ হেক্টর জমিতে রোপণ হলেও জোয়ার এবং বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫,০০০ হেক্টর জমির ফসল। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্টের খবর। ইতিহাস গড়ল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। ২০০৯ সালের পর দেশের বাইরে দ্বিতীয়বার এমন কীর্তি গড়ল লাল সবুজের দল। ১৮৫ রানের জয়ের লক্ষ্যে পঞ্চম দিনে মধ্যাহ্ন বিরতির পর ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সাকিব ২১ আর মুশফিক অপরাজিত ছিলেন ২২ রানে। প্রথম টেস্ট টাইগাররা জিতেছিল ১০ উইকেটে। এ যেন নতুন বাংলাদেশ। তারুণ্যের জোয়ারে নতুন সূর্য উঠেছিল লাল সবুজের দেশে। আর ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে সে পতাকায় উড়ল ইতিহাস লিখে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, যা হয়নি কখনো। সেই নতুন কীর্তি মিরাজ, লিটন, নাহিদ রানাদের হাত ধরে। ১৮৫ রানের লক্ষ্যটা টাইগাররা পঞ্চম দিনে স্পর্শ করল মধ্যাহ্ন বিরতির পরেই। দেশের বাইরে তৃতীয় সিরিজ আর দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। রশিদ লতিফ বলেছিলেন বৃষ্টি নাকি সিরিজটা বাঁচাতে পারে শান্তদের, অথচ পঞ্চম দিনে আকাশের কালো মেঘ উল্টো বন্ধু হতে এসেছিল পাকিস্তানের। সে মেঘ সরিয়ে সাদমানা জাকির শুরুর সময়টা সামলেছেন বেশ। তবে জাকির ৪০ রানে ফিরলে প্রথম উইকেটের পতন। আরেক ওপেনার সাদমানও একই পথে। তবে শঙ্কার মেঘকে বৃষ্টি হতে দেননি নাজমুল শান্ত এবং মুমিনুল হকের ৫০ জুটি। শান্ত যখন ৩৮ রানে ফিরলেন, জয় তখন হাতের নাগালে। উড়িয়ে মারতে গিয়ে মুমিনুল ফিরলেও বাকি পথটা সহজেই পাড়ি দেন দুই অভিজ্ঞ কান্ডারি মুশফিক আর সাকিব। ১০ উইকেটের প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয়টাও টাইগাররা জিতল ৬ উইকেটে। সাথে বাংলাদেশ হয়ে গেল দ্বিতীয় দল ইংল্যান্ডের পর যারা ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা দিল পাকিস্তানকে। তাহমিদ, অমিত, যমুনা স্পোর্টস।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার ঘটনায় হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ৬ জনের নামে গঠন করা হয় অভিযোগ। এদের মধ্যে আছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান ইয়াহিয়া সিনাওয়ার। অভিযোগপত্রে রয়েছে হামাসের শীর্ষ আরও ২ নেতা খালেদ মেশাল ও আলী বারাকার নাম। যথাক্রমে কাতার ও লেবাননে সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন তারা। অভিযোগপত্রে হামাসের নিহত ৩ নেতার নামও রয়েছে। এদের মধ্যে রয়েছে ইরানে নিহত সংগঠনটির সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বিমান হামলায় নিহত হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ও ডেপুটি সামরিক কমান্ডার মারওয়ান ইসার নাম। তাদের বিরুদ্ধে ইসরায়েলের ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা, সমর্থন ও বাস্তবায়ন, মার্কিনীদের হত্যাসহ ৭টি অভিযোগ দায়ের করা হয়েছে। গভীর রাতে রণক্ষেত্রে পরিণত হল মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর কেন্দ্রীয় কারাগার। জেলখানা ভেঙে পালানোর সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারান কমপক্ষে ১২৯ কয়েদি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক। ধর্ষণের শিকার হয় বেশ কয়েকজন নারী কয়েদি। এই ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে কঙ্গোর সবথেকে বড় কারাগার ঘিরে। সোমবার মধ্যরাতে হঠাৎ করেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয় কঙ্গোর কেন্দ্রীয় কারাগার। ভারী গোলাগুলির আওয়াজ শোনা যেতে থাকে রাজধানী কিনশাসার মাকালা কারাগার থেকে। আগুন জ্বলতে দেখা যায় বেশ কয়েকটি ভবনে। ভোরের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে আসে ধ্বংসচিত্র। কারাগারের ভেতরেই ছড়ানো ছিটানো অবস্থায় মিলতে থাকে একের পর এক মরদেহ। জানা যায় গভীর রাতে কারাগার ভেঙে পালানোর চেষ্টা করেছিল কয়েদিরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পালাতে সফল হয়নি কোনো কয়েদি। বন্দুকের গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান কেউ কেউ। ধস্তাধস্তি, পদদলিত আর শ্বাসরোধে মৃত্যু হয় বেশিরভাগ আসামির। এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি সম্পর্কে অবগত আছি। এই নিয়ে উচ্চ পর্যায়ে একটি বৈঠকও হয়েছে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তা খুবই ভয়াবহ। মোট ১২৯ জন মারা গেছে। তাদের মধ্যে কয়েকজনকে সতর্ক করার পর গুলি করা হয়। এছাড়া বাকিরা শ্বাসরোধ, পদদলিত হয়ে মারা গেছে। কয়েকজন নারী ধর্ষণের শিকারও হয়েছে। এই ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। কারাগারটি থেকে দেয়া হয় কয়েদি স্থানান্তরের নিষেধাজ্ঞা। তবুও শঙ্কিত স্থানীয়রা। আমরা ঘুমিয়েছিলাম। রাত ২টার দিকে বন্দুকের গুলিতে হঠাৎ করে ঘুম ভাঙে। আসামিরা জেলখানা ভেঙে পালাচ্ছে এমনটা শুনতে পাই। কারাগারটিকে এখান থেকে সরানোর দাবি জানাচ্ছে, কেননা বসতিগুলো এর খুব কাছেই। অনেক মানুষ এখান থেকে চলেও গেছে। এদিকে দেশের সবচেয়ে বড় কারাগারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় টনক নড়েছে কঙ্গো প্রশাসনের। দেয়া হয়েছে নতুন কারাগার তৈরির ঘোষণা। কঙ্গোর ওই কারাগারের কয়েদি ধারণ ক্ষমতা ১৫০০। তবে বর্তমানে সেখানে সাজা খাটছেন ১২,০০০-এরও বেশি আসামি। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।